আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জাতীয় সঙ্গীত হল একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এই সঙ্গীত বিশ্বের সামনে দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরে। অন্যায়, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে স্বাধীন হয় বাংলাদেশ। সেই সংগ্রাম এবং বাঙালি জাতিকে তুলে ধরতে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা নামক সঙ্গীতটি। তবে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাতীয় সঙ্গীতকে নিয়ে উঠেছে বিতর্ক। আজকের বিশ্বপ্রান্তরের এই পর্বে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও এর বিতর্ক নিয়ে জানব নানা জানা অজানা তথ্য। জাতীয় সঙ্গীত একটি দেশপ্রেমমূলক সঙ্গীত, যা কোনো দেশ বা জাতির ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা প্রকাশ করে এবং দেশপ্রেমকে উদ্বুদ্ধ করে। অর্থাৎ জাতীয় সঙ্গীত হল রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গান। বিভিন্ন রাষ্ট্রীয় উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয় অথবা এর সঙ্গীত বাজানো হয়। জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা, আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে। প্রতিটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি জাতীয় সঙ্গীত রয়েছে। পৃথিবীতে প্রথম জাতীয় সঙ্গীতের প্রচলন নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। তবে নেদারল্যান্ডসের জাতীয় সঙ্গীতকে সবচেয়ে পুরাতন হিসেবে ধরা হয়ে থাকে, যেটি 1568 থেকে 1572 সালের মধ্যে রচিত হয়েছিল। এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো জাপানের জাতীয় সঙ্গীত, যা 794 থেকে 1185 সালের মাঝামাঝি সময়ে কবিতা হিসেবে লেখা হয় এবং 1880 সালে এটিকে সুরারূপের মাধ্যমে জাতীয় সঙ্গীতে রূপান্তর করা হয়। দক্ষিণ এশিয়ার জাতীয় সঙ্গীত নিয়ে রয়েছে দুর্লভ কিছু নজির। জেনে অবাক হবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত রচনার ক্ষেত্রে এক দুর্লভ সম্মানের অধিকারী। তিনি একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা। অপরদিকে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সাথেও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িয়ে রয়েছে, কারণ দেশটির জাতীয় সঙ্গীতের রচয়িতা আনন্দ সামারাকুন ছিলেন শান্তিনিকেতনের কলা ও সঙ্গীত বিভাগের ছাত্র। আনন্দ সামারাকুন রবীন্দ্রনাথের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হওয়ায় তার রচিত গানটিতেও রবীন্দ্রনাথের কথা ও সুরের জোরালো প্রভাব রয়েছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা গানটি গৃহীত হওয়ার গল্প বেশ রোমাঞ্চকর। যদিও গানটি রচিত হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপটে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গানটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচনা করেছিলেন। 1905 সালের 7 সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় তার নিজস্ব স্বাক্ষরে গানটি ছাপানো হয়। একই বছরে বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি মুদ্রিত হয়েছিল। বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের মতে 1905 সালের 25 আগস্ট কলকাতার টাউন হলে অবস্থা ও ব্যবস্থা নামক প্রবন্ধ পাঠের আসরে আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি বাউল গায়ক গগন হরকরার আমি কোথায় পাবো তারে গানের সুর ও সঙ্গীতে প্রভাবিত হয়ে রচনা করেছেন। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব ছোটবেলা থেকেই বাংলার বাউল সংস্কৃতির উপর বিশেষ আগ্রহী ছিলেন। শুধু তাই নয়, তিনি বাউল গানের ঢঙে প্রভাবিত হয়ে অনেক গানও রচনা করেন। এমনকি এই গানটি বিশ্বকবির বাউল নামক গ্রন্থে অন্তর্ভুক্ত রয়েছে। আমার সোনার বাংলা গানটি 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এই গান প্রচার করে।
কিন্তু বিংশ শতকের দ্বিতীয় দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্থিমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে এই গানটির পুনরুজ্জীবন ঘটে। পাকিস্তানের অন্যায়, অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে 1971 সালের 1 মার্চ গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। সংগঠনটি 3 মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে একটি জনসভার আয়োজন করে। এই জনসভায় স্বাধীন ইস্তেহার পাঠ করা হয় এবং শেষে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো। মুক্তিযুদ্ধের সময় গানটির বর্তমানে প্রচলিত যন্ত্রসুর করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার অজিত রায়। এরপর 1971 সালে 17 এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানেও এই গানটিকে প্রথম জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়। স্বাধীনতা পরবর্তী 13 জানুয়ারি 1972 সালে সংবিধান প্রণয়ন হলে এর 4.1 অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10 লাইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। গানটির প্রথম 10 লাইন কণ্ঠসঙ্গীত এবং প্রথম 4 লাইন যন্ত্রসঙ্গীত ও সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। জেনে অবাক হবেন, এর আগে 1970 সালে মুক্তিপ্রাপ্ত জীবন থেকে নেওয়া সিনেমাতে কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হান এই গানটি ব্যবহার করেন। এটি ছিল কোনো সিনেমায় গানটির প্রথম ব্যবহার। এই সিনেমায় তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়। তার মানে ছাদের উপরে এসে গান গেয়ে আশেপাশের লোকদের জানাতে চাও যে বউয়ের যন্ত্রণায় ঘরে বসে গান গাইতে পারো না, তাই না? বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত হওয়া এবং বর্তমান জাতীয় সঙ্গীতটি নিয়ে উঠে এসেছে বিতর্ক। বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন কিছু গোষ্ঠী। যেহেতু 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গানটি রচনা করেছিলেন, তাই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে যায় না এমন মন্তব্যও করা হয়। জামায়াত ইসলামীর আমির এবং সংগঠক গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমি প্রশ্ন তুলেন, এটি দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? তিনি আরও বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। পৃথিবীতে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বেশ কিছু নজির রয়েছে। 2021 সালের 1 জানুয়ারি অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়। প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর নতুন এ জাতীয় সঙ্গীতে আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়। জার্মানি, অস্ট্রিয়া এবং কানাডার মতো দেশগুলোতেও পরিবর্তিত হয়েছে জাতীয় সঙ্গীতের কিছু শব্দ। এই 3টি দেশেই লিঙ্গ বৈষম্য দূর করতে এই পরিবর্তন আনা হয়। জার্মানির জাতীয় সঙ্গীতে ফাটারল্যান্ড বা পিতৃভূমি শব্দটি পরিবর্তন করে হাইমাট বা জন্মভূমি শব্দটি ব্যবহার করা হয়। যদিও এই প্রস্তাবটি বিতর্কিত ছিল এবং চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল সহ অনেকে এর বিরোধিতা করেন, তবুও এটি জার্মানির সামাজিক উন্নতির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা যায়। অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতে ছেলেরা শব্দটির জায়গায় মেয়েরা এবং ছেলেরা শব্দটি সংযোজন করা হয়। কানাডাতেও জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরার পরিবর্তে আমরা সবাই শব্দগুচ্ছটি সংযোজন করা হয়। এছাড়াও নেপালে রাজতান্ত্রিক শাসন থাকায় জাতীয় সঙ্গীতটি ছিল রাজতন্ত্রের প্রশংসায় পূর্ণ। 2008 সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে নতুন জাতীয় সঙ্গীতেও সেই গণতান্ত্রিক ভাবমূর্তি ফুটিয়ে তোলা হয়। আফগানিস্তানের জাতীয় সঙ্গীতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। তালেবান শাসনামলে দেশটিতে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না।
সর্বশেষ 2006 সালে দেশটির তৎকালীন হামিদ কারজাই সরকার জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনে একটি নতুন সঙ্গীত গ্রহণ করে, যা নতুন আফগানিস্তানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। 2000 সালে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে রাশিয়ার জাতীয় সঙ্গীতেও আসে বড় ধরনের পরিবর্তন। তিনি 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন, তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। এই পরিবর্তনটি ছিল দেশের পুরনো ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা। এছাড়াও রুয়ান্ডাতে গণহত্যা পরবর্তী দেশের ভাবমূর্তি গড়তে এবং দক্ষিণ আফ্রিকাতে বর্ণবিরোধী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করতে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়। কোনো দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় সঙ্গীত দেশের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম এবং ভাবমূর্তিকে তুলে ধরে। একই সাথে এটি দেশপ্রেমকেও জাগ্রত করে। জাতীয় সঙ্গীতের পরিবর্তনের অর্থ শুধু সুর বা শব্দের পরিবর্তন নয়, সমগ্র জাতির মানবিক এবং দার্শনিক পরিবর্তনও সেখানে প্রতিফলিত হতে হবে। জাতীয় সঙ্গীতের পরিবর্তনের আগে জাতির মূল্যবোধ গড়ে ওঠা, সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং অধিকার নিশ্চিত হওয়া জরুরি। এ সকল দিক বিবেচনা করেই পৃথিবীর বিভিন্ন স্থানে জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়েছে। পৃথিবীর সকল জাতির জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের এই পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।